সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের সপ্তম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি ভালোই আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একাদশ অধ্যায় তথ্য এবং উপাত্ত সম্পর্কিত যে বিষয়টা আছে ওই বিষয় সম্পর্কে একটু আলোচনা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই খুব ভালো করে খেয়াল করবে। আর ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে তোমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো এখানে সমাধান হয়ে যাবে। আর তোমাদের যতটুকু সিলেবাসে আছে ততটুকুর মধ্যে আমি একটা প্রশ্ন রেখেছি। দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম: সপ্তম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ: 50, 60, 52, 62, 42, 33, 35, 36, 36, 80, 81, 82, 46, 48, 43, 49, 50, 56, 80। ক নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্ত কাকে বলে, উদাহরণ দাও। খ নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাও। আর গ নম্বর প্রশ্ন হচ্ছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো। তো শিক্ষার্থীরা দেখো, উপাত্ত কাকে বলে আমি অলরেডি লিখিয়ে রাখছি। তোমাদের পাঠ্য বইয়ের এই যে 162 পৃষ্ঠাতে তোমরা এই বিষয়টা পাবা। এই যে পাঠ্য বইয়ের তথ্য এবং উপাত্ত, এই যে উপাত্ত কাকে বলে, তথ্য উপাত্ত এবং একটা উদাহরণ। তোমাদের পাঠ্য বইয়ের 162 পৃষ্ঠাতে এই বিষয়টা দেওয়া আছে। তো তারপর আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, সংখ্যাভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ঠিক আছে শিক্ষার্থীরা? সংখ্যাভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তো একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ: কোন এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো। এই বিষয়টা আমরা দিয়ে দিয়েছি। তো এই বিষয়টা কিন্তু আমাদের এখানেও দেওয়া ছিল, এটাও কিন্তু একটি উপাত্তের উদাহরণ। ঠিক আছে? তো এইভাবে তোমরা অ্যানসার করতে পারবে। এরপরে খ নম্বরে দিতে দেখো, উপাত্তগুলি মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাও। আমি তাহলে খ নম্বরে চলে যাচ্ছি। উপাত্তগুলি মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাও। শিক্ষার্থীরা, মানের ঊর্ধ্বক্রম মানে কি তোমরা তো জানো, তাই না? মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে উপর দিকে যাবে, অর্থাৎ ছোট থেকে বড় হবে, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম। আর অধক্রমটা হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে, অর্থাৎ নিচের দিকে যাবে, অর্থাৎ বড় মান থেকে আস্তে আস্তে ছোট মানের দিকে যাবে, অধক্রম। তাহলে ক্রমটা হবে, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে দেখো আস্তে 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 বড়র দিকে যাবে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। আর অধক্রম হচ্ছে কি, বড় থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবে, অর্থাৎ ছোট বড় সংখ্যা থেকে আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাবে, এটা হচ্ছে অধক্রম। শিক্ষার্থীরা, এটা ভালো করে খেয়াল করো, তোমরা কিন্তু মাঝে মাঝে ঊর্ধ্বক্রম এবং অধক্রম বিষয়টা এলোমেলো করে ফেলো। ঠিক আছে? আমি প্রথমে লিখে দেই উপাত্তগুলো। প্রথমে লেখা আছে ঊর্ধ্বক্রম, তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে আগে সাজিয়ে দেই। আর আবার উপাত্তগুলি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো। উপাত্তগুলি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো। শিক্ষার্থীরা কি করতে হবে, আমাকে প্রথমে বড় মানটা লিখতে হবে। দেখো, এই যে আমাদের তথ্য দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা? সবচেয়ে বড় মান হচ্ছে 85। তাহলে আমি লিখলাম, সরি, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে আমি দেখব সবচেয়ে ছোট মান কোনটি? সবচেয়ে ছোট মান হচ্ছে 32। আমি লিখে ফেললাম 32। তারপর আছে
35 36 লিখে ফেললাম 35 36 তারপরে দেখো আছে কত 42 লিখলাম 42 তারপর আছে 43 লিখে ফেললাম 43 তারপরে আছে 46 47 48 পাশাপাশি লিখে ফেলি ঠিক আছে এভাবে তোমরা খুঁজে খুঁজে লিখবে 48 পর্যন্ত লিখে ফেলছি দেখো 48 এর পরে আছে 49 49 লিখে ফেলি 50 আছে দেখো এখানে একটা দুইটা আছে তাহলে তারপরে আমি লিখে ফেলবো 50 যেহেতু 50 দুইটা আছে সেজন্য আমি 50 দুইটা পাশাপাশি রাখলাম এরপরে 50 এর পরে দেখো আছে 52 সেটা লিখে ফেলবো 52 52 এর পরে আছে 56 লিখে ফেললাম 56 এরপরে আমাদের কি আছে 56 এর পরে 60 62 60 এরপরে আছে 62 তারপরে বাঁচলো কি কি 80 80 80 আছে দুইবার এরপরে আছে 81 82 85 81 82 85 ঠিক আছে তো তোমাদের নিশ্চয় বলেছ আমরা কয়টা উপাত্ত নিয়ে কাজ করতেছিলাম আমরা 20টা উপাত্ত নিয়ে কাজ করছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হ্যাঁ 20টা হয়ে গেছে তো এখানে প্রশ্ন ছিল উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাও যেহেতু আমি ঊর্ধ্বক্রমে সাজাতে পেরেছি এটাকে কিন্তু শুধু উল্টে দিলে অধক্রম অনুসারে সাজানো হয়ে যাবে তাহলে লিখে ফেলি উপাত্তগুলি মানে অধক্রম অনুসারে সাজানো হলো ঠিক আছে শিক্ষার্থীরা এরকম থাকলে কিন্তু জাস্ট উল্টে দিলেই হচ্ছে তাহলে 85 82 85 82 81 80 80 62 60 56 62 60 56 52 50 50 52 50 50 49 48 47 49 48 47 46 43 42 36 35 32 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তো শিক্ষার্থীরা দেখো এখানে বলেছিল যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও আমি একটা বড় দিয়ে দিয়েছিলাম আর এখানে বলছে অধক্রম অনুসারে সাজাও সেজন্য আমি বড় থেকে আস্তে আস্তে ছোট দিয়ে দিয়েছি অর্থাৎ এটাকে জাস্ট তুলে দিয়েছি তো তোমাদের খেয়াল করতে হবে এখানে যে কোনো ভাবে থাকতে পারে মানের ঊর্ধ্বক্রমে সাজাও অথবা মানের অধক্রমে সাজাও অথবা এক কথায় লেখা থাকতে পারে যে উপাত্তগুলি সাজিয়ে লিখো অথবা উপাত্তগুলি বিন্যস্ত করো তখন তোমাকে যে কোনো একটা ভাবে সাজানো হবে ঊর্ধ্বক্রম থেকে অধক্রমে সাজানো হবে অথবা অধক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজানো হবে আর যদি প্রশ্নে এরকম উল্লেখ করেই দেওয়া থাকে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে সাজাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই ধারা অবলম্বন করে কাজ করতে হবে আমি বুঝাতে পেরেছি মনে হয় বুঝাতে পেরেছি তো এইভাবে তোমরা মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাবে আমি এটা মুছে দিচ্ছি এরপরে দেখো গ নম্বরে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো এবার আমি তোমাদের গণসংখ্যা সারণী তৈরি করে দেখিয়ে দিচ্ছি উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো তো গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের বৃহত্তম সংখ্যা অথবা বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান এই বিষয়গুলো লাগবে ঠিক আছে এই দেখো তোমাদের এটা
164 পৃষ্ঠাতে দেওয়া আছে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা এই বিষয়গুলো আমাদের বের করে নিতে হবে। তো আমরা লিখে ফেলি বৃহত্তম সংখ্যা গ নাম্বার বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা কত দেখেছি আমরা মনে আছে তোমাদের? বৃহত্তম সংখ্যা ছিল 85। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা ছিল 32। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিলাম। এরপর আমাকে বের করতে হবে পরিসর। পরিসর সমান আসলে কি? পরিসর সমান সমান বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। ঠিক আছে, তো বৃহত্তম সংখ্যা, এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 85 বিয়োগ 32 যোগ হবে হচ্ছে 1। তো আমি বিয়োগ করি, দেখো 32 2 থেকে 5 তাহলে 3 3 থেকে 8 5 যোগ হচ্ছে 1 তাহলে 53 আর 1 হচ্ছে 54। ঠিক আছে, এইভাবে হচ্ছে পরিসর নির্ণয় করতে হয়। এরপর পরিসর নির্ণয় করার পর আমাদের যে বিষয়টা করতে হবে, উপাত্তের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। তো প্রশ্নে যদি উল্লেখ করে দেওয়া থাকে 5 ধরে, অবশ্য 10 ধরে, এই বিষয়গুলো যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আমি ওই বিষয়টা ধরতে আমাকে হবে। আর যদি কিছু উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে আমি সুবিধাজনক যেটা আমাদের ধরতে পারি সেই হিসাবে আমি শ্রেণী ব্যক্তিটা ধরে নিব। তো সেক্ষেত্রে আমি লিখে ফেললাম যে শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। ঠিক আছে, শ্রেণী ব্যক্তি 5 দিয়ে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্রটা কি হবে? পরিসর ভাগ পরিসর ভাগ হবে হচ্ছে শ্রেণী ব্যক্তি। এখানে পরিসর হচ্ছে 54, শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। ঠিক আছে, তো 54 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি শিক্ষার্থীরা আর কত? 10.8 10.8। তো এই শ্রেণী ব্যক্তিটা এরকম রাখা যাবে না, 10.8 এরকম ভগ্নাংশ আকারে রাখা যাবে না, একদম পূর্ণাঙ্গ করে ফেলতে হবে। তাহলে 10 এর উপর যেহেতু কিছু আছে আমি এটা সমান সমান 11 লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমি যে গণসংখ্যা সারণী তৈরি করব এখানে আমার উপর থেকে নিচ পর্যন্ত ভর হবে হচ্ছে 11টা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি লিখে ফেলি উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করা হলো। উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এইরকম ঘর করতে হবে, নিচে নিচে ঘর থাকবে হচ্ছে আমার কাজের জন্য ঘর লাগবে কয়টা? 11টা। ঠিক আছে, আর লেখালেখির জন্য একটা, তাহলে 12 থেকে 13টা ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এদিকে 3টা ঘর করতে হবে। ঠিক আছে, প্রথমটাতে থাকবে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, এরপরে থাকবে ক্যালি চিহ্ন, তারপরে থাকবে
গণসংখ্যা। ঠিক আছে, তো যেহেতু 32 মানটা ভালো না, আমরা 31 থেকে নিতে পারি। 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85 এবং আমাদের সর্বোচ্চ উপাত্তটাও ছিল 85। তাহলে আমি এখন এভাবে কাজগুলো করতে পারবো। তো দেখো তোমরা এখন শ্রেণীব্যাপ্তি যেভাবে তৈরি করবে, দেখো প্রথমে আছে কত 50, তাহলে 50 কোন ঘরে বসবে? এই যে 50 এর ঘর। তারপর আছে 60, 60 কোথায় বসবে? 60 এর ঘর। 52, 52 কোথায় বসবে? এখানে। 62, 62 কোথায় বসবে? এই যে 62 এর ঘর। এরপর আছে 42, 42 কোথায় বসাবা? এখানে। 32, 32 কোথায় বসবে? এখানে। তারপর আছে 35, 35 এর জন্য এই ঘর। 36, 36 এর জন্য এই ঘর। 85, 85 এর জন্য এই ঘর। 80, 80 এর জন্য এই ঘর। 81 এর জন্য এই ঘর। 82 হচ্ছে এই ঘর। তারপর আছে 47, 47 এর জন্য এই ঘর। তারপর আছে 46, 46 এর জন্য এই ঘর। 48, 48 কোথায় বসবে? এখানেই বসবে 48। তারপর আছে 43, 43 বসবে এখানে। 49, 49 কোথায় বসবে? 49 বসবে এখানে। তারপর 50, 50 এখানে। 56, 56 কোথায় বসবে শিক্ষার্থীরা? এই যে 56। তারপরে 80, 80 কোথায় বসবে? এখানে। তো এই সবগুলো আমি এখন লিখে ফেলবো। এগুলো লিখেছি চিহ্ন করা, আর এগুলো এখন সংখ্যায় লিখবো। এখানে বসবে কত? 2, 1, 5 আর 1 6, সরি এখানে 2, 1, 2, 1। আর যেগুলোতে ঘর পড়েনি এই দুটো আমি শূন্য দিয়ে দিব। এখানে 0, এখানে 0, 2, 3। এবার আমাকে গুণে দেখতে হবে আমি যে 20টা উপাত্তনে কাজ করেছি 20টা মিলছে কিনা। 2 2 এর আগে 3, 3 2 5, 5 6 11, 11 এর আগে 12, 13 14, 15, 15 2 17, 17 আর 3 20। তাহলে মোট কত শিক্ষার্থীরা? মোট হচ্ছে 20। তো দেখো আমি কিন্তু 20 জনের উপাত্ত নিয়ে কাজ করেছি এবং আমি এখন যোগ করে দেখলাম আমার এখানে মোট উপাত্তের সংখ্যা বের হলো কত? 20। তো এইভাবে কাজটা করতে হবে। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করে এটা বুঝতে পেরেছো। আর এরপরেও যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব। শিক্ষার্থীরা আজকে এতটুকু, ধন্যবাদ।